শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা আবার ফিরে এসেছি ফ্লেক্সি স্ট্রং টক্সের নতুন পর্ব নিয়ে। আমি আপনাদের সঞ্চালক লোকেশ দত্তানি। আপনাদের সবাইকে স্বাগতম ফ্লেক্সি স্ট্রং টক্স এবং শ্যাম স্টিলের পক্ষ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি চেষ্টা করি আপনাদের সামনে সেই সব মানুষদের আনতে যারা সুস্থ সবল এবং আনন্দের জীবনযাপন করার চাবিকাঠি খুঁজে পেয়েছেন। আজকে খুব জরুরি বিষয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি জরুরি হলেও আমরা অনেক সময় এটাকে এড়িয়ে চলি। এটা এমন একটা জিনিস যেটা নিয়ে আমরা খুব একটা কথা বলি না, কিন্তু দিনে 24 ঘন্টা এটা আমাদের প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, আমি মানসিক সুস্থতার কথা বলছি। আমাদের সঙ্গে রয়েছেন আজকের অতিথি ডক্টর এরা দত্তা। আজকে উনি আমাদের সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন, যাতে আমরা একটি সুস্থ এবং সুন্দর জীবন কাটাতে পারি। উনি একজন রেগুলার স্পিকার। তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছেন, যেমন শাহরুখ খান মীর ফাউন্ডেশন, টাইমস গ্রুপ, IIT খড়গপুর, NIFT এবং অন্যান্য জায়গায়। ওনার জীবনের মন্ত্র হল ভারসাম্য বজায় রেখে ভালো থাকা। তাহলে বন্ধুরা, আমার সঙ্গে স্বাগত জানান আমাদের আজকের সন্ধ্যার অতিথি ডক্টর এরা দত্তা। ওভার টু ইউ ডক্টর দত্তা। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু হাউ টু মাইন্ড ইয়োর মাইন্ড। নাম থেকেই বোঝা যাচ্ছে যে কাজটাও বেশ ইন্টারেস্টিং। এর মধ্যে অনেক জিনিস নিশ্চয়ই আপনারা জানেন, কিন্তু আজকে আমরা একসঙ্গে আরও অনেক কিছু শিখব, আরও অনেক কিছু জানব আমাদের মনের ব্যাপারে। সুখ এমন একটা জিনিস যেটা আমরা সবাই চাই এবং লাগাতার চেষ্টা করি নিজেদের জীবনে তাকে খুঁজে পাওয়ার। আপনারা কি জানেন এরকম কত মানুষ আছে যারা জানেনই না জীবনে সুখী হওয়ার মানে কি? তারা জানেন না আনন্দের মূলটা কোথায়। তারা কোনোদিনও সময় বার করে এ ব্যাপারে কখনোই ভাবেননি। আজকে যদি আমি এই বিষয়ে একটা মতামত জরিপ করি, মানে সবার ওপিনিয়ন নিয়ে যদি একটা পোল করি, বেশিরভাগ উত্তরই আসলে এরকম হবে যে, দেখুন ডাক্তারবাবু, আমাদের আনন্দের উৎস বলতে এইটুকুই, বেশি কিছু না, শুধু এটুকুই, ভাত, কাপড় আর ছাদ। আমি একটু মজা করে বলছি না, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ভাবেন এই সাধারণ প্রয়োজনগুলো মিটলেই সুখী হওয়া যায়। কিন্তু তৎকালীন সময় রুটি, কাপড় এবং মাথার উপর ছাদের সংজ্ঞাটা বদলে গিয়েছে। এখন রুটি, কাপড়, ছাদ এছাড়া আরও যা কিছু প্রয়োজন আমরা সেখানে আটকে গিয়েছি। আর সত্যি বলতে কি, আমরা সবাই তাৎক্ষণিক সুখের শিকার হয়ে পড়েছি। সবাই খুব তাৎক্ষণিক আনন্দ পেতে চায়। ইনস্ট্যান্ট নুডলস, ইনস্ট্যান্ট লাইকস, ইনস্ট্যান্ট ফ্রেন্ডস, ইনস্ট্যান্ট ডিসলাইকস। এর ফলে সম্পর্কের গভীরতা কমে আসছে। সব কিছু তাৎক্ষণিক বা সুপারফিশিয়াল হয়ে গেছে। আর এটা একটা সাংঘাতিক ক্ষতি করেছে মানুষের মানসিক স্বাস্থ্যের উপর। এর এক বিশাল প্রভাব পড়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী 15-20 মিনিটের যেই যাত্রা আমরা অতিক্রম করতে চলেছি, সেখানে আমরা দুঃখের থেকে সুখের দিকে যাব, অস্বাস্থ্যের থেকে স্বাস্থ্যের দিকে যাব, শূন্যতা থেকে পূর্ণতার দিকে যাব এবং উদাসীনতার থেকে মননশীলতার পথে হেঁটে যাব। আর একটা অন্যমনস্কতা, মানে বর্তমান সময়ে প্রেজেন্ট না থাকা, এর থেকে বেরিয়ে এসে জীবনের পথে এগিয়ে যাব। চলুন শুরু করা যাক। 5 নম্বর, কোনো কুসংস্কার নেই এই নম্বরটি বেছে নেওয়ার পক্ষে। যেহেতু আজকে 5 তারিখ, তাই ভাবলাম এই নম্বরটি দিয়েই আজকের পথ চলা শুরু করা যাক। এই নম্বরটা নিয়ে একটু উল্টে পাল্টে দেখা যাক। সবার প্রথমে আমার ব্যাপারে 5টি তথ্য। এটা আমি পেশায় একজন ডাক্তার এবং সারা জীবনের জন্য একজন মা। আমি MD সাইকিয়াট্রি, DNB সাইকিয়াট্রি এবং MBBS করেছি। আমি একজন পরামর্শক মনোরোগ বিশেষজ্ঞ। আমি নিজেকে মানসিক স্বাস্থ্যের অনুগত সৈনিক মনে করি, কারণ আমি তাদের সাথে লড়াই করি যারা মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন ধরনের অপবাদ, কুসংস্কার মেনে চলে। আমি আসলে এই সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া অথবা যে কোনো মাধ্যম, তার দ্বারা মানসিক স্বাস্থ্যের সচেতনতা বাড়াতে চাই। সকলকে অনেক ধন্যবাদ আমার সহযাত্রী হওয়ার জন্য। চলুন ছোট একটা সিনেমা দেখা যাক।
না না, ঘাবড়াবেন না, আমি কোনো সিনেমা দেখাচ্ছি না। কিন্তু দেখা যাক। সবার আগে যার কথা বলবো তিনি হচ্ছেন পঙ্কজ উদাস। ওনার কোনো মানসিক স্বাস্থ্যের সমস্যা আমার জানা নেই, কারণ আমি ওনার মনোরোগ বিশেষজ্ঞ ছিলাম না। কিন্তু ওনার নামটা বেশ আলাদা, উদাস, স্যাড। ওনার গজলগুলো খুব দুঃখের হতো। ওনার বেশ কিছু গান আমার এবং আমার মায়ের খুব পছন্দের। এই উদাস শব্দটির আক্ষরিক অর্থ হল বিষণ্ণতা। বিষণ্ণতা খুবই সাধারণ একটি রোগ এবং এর কিছু উপসর্গ রয়েছে। আপনাদের একটা গল্প বলি। মানুষ যখনই এই ডিপ্রেস শব্দটা শোনে, তারা ভাবে যে লোকটা হয়তো কোনো খুপড়ির মধ্যে বন্দী রয়েছে, অনেকদিন খাবার খায়নি ইত্যাদি। কিন্তু ডিপ্রেশন বেশিরভাগ মানুষের মধ্যে এমনভাবে আসে যে তাকে দেখে বোঝা যায় না। সে হয়তো অনাবিল হাসি হাসছে, কিন্তু সে অবসাদে ভুগছে। যদি আপনার 15 দিনের বেশি ধরে মন খারাপ থাকে, আগে যা যা পছন্দ ছিল তা করতে আর ভালো না লাগে, খাবার এবং ঘুম বিস্তর খারাপ হতে থাকে, হয় খুব বেশি নয় খুব কম, সারাদিন ক্লান্ত, অস্থির আর খিটখিটে লাগে, হঠাৎ হঠাৎ কান্নার দমক আসে, নিরাশ এবং অসহায় লাগে, নিজেকে দোষী মনে হতে থাকে, মনে হয় কেউ আমাকে সাহায্য করতে পারবে না, অকারণেই খারাপ লাগে, আর চরম সীমায় পৌঁছে গেলে আত্মহত্যার কথা মাথায় আসে। একেই অবসাদে ভোগা বলে। এই রোগকে সারিয়ে তোলার উপায় রয়েছে। সারাক্ষণ ভয় পাওয়া, অস্থির ভাব থাকা, মন না দিতে পারা, মানসিক এবং শারীরিকভাবে টেনশন নেওয়া, এরকম যা কিছুই হোক না কেন, সবসময় এটা ভাবা যে মানুষ সারাক্ষণ আপনাকে নিয়ে কথা বলছে, হাসাহাসি করছে বা ভাবছে, সারাক্ষণ সবকিছু সব থেকে খারাপ পরিণতি ভেবে নেওয়াও এই রোগের মধ্যেই পড়ে। কিন্তু আপনার যদি পরীক্ষা থাকে সেটা নিয়ে টেনশন করা স্বাভাবিক, কিন্তু এটা ভাবা যে পরীক্ষা খারাপই হবে এবং আবার পরীক্ষায় বসতে হবে, এই ধরনের চিন্তাধারা যদি হয়ে থাকে তাহলে সেই রোগকে বলা হয় জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এর আক্ষরিক অর্থ হলো অতিরিক্ত চিন্তা করা। একটি খুব সুন্দর প্রবাদ রয়েছে, চিন্তা আর চিতার মধ্যে বিন্দুর পার্থক্য। অর্থাৎ মানুষ জীবিতকালে যদি এত চিন্তা করে এবং তার চিন্তার শেষ পর্যায়ে এই রোগে ভোগার দৌলতে সাধারণত মৃত্যুই হয়ে থাকে। আপনি যদি বেঁচে থাকাকালীন প্রতি মুহূর্তে মরতে থাকেন তাহলে জীবনের আনন্দ পাবেন কবে? একেই বলা হয় জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং এর চিকিৎসা রয়েছে। এর পরের মুভি দোবারা। এবার আপনি দোবারা বলবেন নাকি 2 আর 12 আলাদা আলাদা করে বলবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু কিছু মানুষ আছেন যারা একই জিনিস বারবার বারবার করে বলতে থাকেন। ধরুন একজন এই জিনিসটাকে এখানে রাখলো, তাহলে সেটাকে ঠিকভাবে রাখার ধরনটা সে বারবার খুঁজতে থাকবে। কিংবা ধরুন কেউ একটা জিনিস পরিষ্কার করার পরেও সে বারবার সেটাকে পরিষ্কার করার কথা ভাবতে থাকবে। এমনকি হাত ধোয়ার পরেও হয়তো তার বারবার মনে হতে পারে যে এখনও তার হাতে নোংরা রয়েছে। আর ইমেল করার পর বারবার চেক করতে থাকা, এই ধরনের ব্যবহারকে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলা হয়ে থাকে। আর কেবল হাত ধোয়া ঠিক ওসিডি নয়, এই শব্দটা আমরা খুব হেলাফেলাভাবে ব্যবহার করে থাকি। ওসিডি হলো এমন কিছু ব্যবহার যেগুলো আপনার ডেইলি জীবনযাপনে বাধা সৃষ্টি করছে এবং সেগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। আসলে এতে কি হয়, আপনাদের দৈনন্দিন জীবনযাপনে প্রভাব পড়ে। পরিষ্কার থাকা আমরা পছন্দ করি, ঘুম খুব জরুরি একটা বিষয়। এটা এমন একটা জিনিস যা হলো ভালো থাকা এবং সুস্থ থাকার চাবিকাঠি। সবাই চায় ভালো করে ঘুমোতে, এ বিষয়ে আমরা খুব অনিয়মিত। তারপর যখন সে চলে যায় তখন আমরা ভাবি ঘুম কেন আসছে না। ফলে এইসব ঘুমের ব্যাধি, বিশেষ করে ইনসমনিয়া, আজকালকার দিনের মানুষের মধ্যে খুবই সাধারণ একটি রোগ। এর মূল কারণ হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তির সঙ্গে সহবাস। সারাক্ষণ আমরা ফোনে ডুবে থাকি, বেশি জানতে, বেশি পড়তে, বেশি দেখতে থাকি। আর শেষে যখন আমাদের ঘুমানোর সময় আসে তখন আমাদের মস্তিষ্ক অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। অ্যাডিকশন, যেটা নিয়ে মানুষ বেশি কথা বলে না। মাঝে মধ্যে সুরাপান করাকে নেশা করা বলে না, কিন্তু তা যখন প্রতিদিনের অভ্যাসে পরিণত হয় বা এতটাই বেশি করা হয় যে শারীরিক, সামাজিক এবং কাজের জীবনে মানুষ ভেঙে পড়ে, তখন সেটা নেশা হয়ে দাঁড়ায়। মানে আপনার মদের নেশার জন্য যদি আপনার আশেপাশের মানুষের নিজের শরীরের, কাজের ইত্যাদির সমস্যা হতে থাকে, তাকে নেশা বা অ্যাডিকশন বলে। আর সারা পৃথিবীতে মদের নেশা খুবই সাধারণ। কিন্তু আজকাল অনেক ধরনের নতুন নেশা বেরিয়েছে, সেগুলো ভুলে গেলে চলবে না।
আপাত দৃষ্টিতে এগুলো ক্ষতিকর না হলেও তারাও সমানভাবে মানুষের ক্ষতি করে চলেছে। হয়তো অ্যালকোহলের সঙ্গে সবাই রিলেট করবে না। মোবাইল ফোনের নেশা, ইন্টারনেটের নেশা, সেলফি তোলার নেশা, সোশ্যাল মিডিয়া নেশা, আর তাছাড়াও গ্যাজেটে ইন্টারনেট থাকার দরুন গেমিংয়ের নেশা। এটা খুবই কমন। এই ধরনের নেশা এখনকার একবিংশ শতাব্দীর নতুন নেশা, যা জনে জনে পাওয়া যায়। এগুলো মানসিক রোগের চিহ্ন, আর অতিরিক্ত কিছুই ভালো নয়। তো কিন্তু আপনাদের জন্য কিছু সুখবর রয়েছে, মানে কিছু টিপস। মানে আমি এমন কিছু বলবো না যেগুলো আমি নিজে কোনোদিনও করতে পারবো না। খুবই সাধারণ কিছু জিনিস। আমার প্রথম টিপ হচ্ছে কেমন আছো জিজ্ঞেস করা। মনে আছে আপনাদের শুরুতেই আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কেমন আছেন? এই প্রশ্নটা আমরা একে অপরকে জিজ্ঞেস করে থাকি, কিন্তু নিজেদেরকেই করি না। সো প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন, আমি আজ কেমন আছি। এটাকে চেক ইন বলে। অন্যকে সহায়তা করার আগে নিজেকে জিজ্ঞেস করুন। এরোপ্লেনে সাধারণত বলা হয়ে থাকে নিজের মাস্ক সবার আগে পরুন, তারপর অন্য কারো সাহায্য করবেন, এমনকি শিশুদেরও। কিন্তু আমরা কেন এটা নিজেরা ফলো করতে পারি না? খাওয়া, ঘুম আর জলপান খুব সাধারণ টিপ, কিন্তু বজায় রাখা কঠিন। প্রায়ই আমরা জল কম খাই, ঘুমাই কম, ঠিকঠাক সময় খাবার খাই না, আর তারপর ভাবি আমাদের কেন এরকম মনে হচ্ছে। মনে রাখবেন, সাধারণভাবেই জীবন সুন্দর কাটে। প্রথম টিপ হচ্ছে নিজের শরীরকে নড়ানো। এটা খুব জরুরি। আমরা 15-20 মিনিট ধরে কথা বলছি, ফলে শরীর স্থির হয়ে রয়েছে। যদি আপনি নিচের দিকে ধরে মোবাইল দেখেন, তাহলে একটু ওপরে করে নিন আর শরীরটাকে একটু নাড়ান। সারাদিন না বসে থেকে নড়াচড়া করুন। নিজের জন্য এমন কিছু কাজ করুন যাতে আপনার চিন্তা কমে। কেউ ছবি আঁকে, একটু গান শোনে, কেউ বাচ্চাদের সাথে খেলে, কেউ বাগান করে, কেউ বেড়াতে যায়, কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। যাই হোক, মানুষ বিভিন্ন রকমের উপায় বার করে চিন্তামুক্ত হওয়ার জন্য, আর আপনাকেও তা করতে হবে। শেষ টিপ, কৃতজ্ঞতা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনার জন্য। কিন্তু ছোট ছোট জিনিসে প্রতিদিন একটু একটু করে সুখ খোঁজা বিশাল বড় কাজ, আর একেই বলে কৃতজ্ঞতা। কৃতজ্ঞতাকে আপনার দৈনিক জীবনের অংশ করে তুলতে পারলে আপনার জীবন বদলে যাবে। আজকে আমার মনটা সত্যিই খুব ভালো, বেশি কৃতজ্ঞ। সেই জন্য এক্সট্রা 5টা টিপ দিচ্ছি। জানি 5টারই কথা ছিল, কিন্তু তার বেশি দিলে ক্ষতি কি? সদয় হন। সদয় হন নিজের জন্য এবং অপরের জন্য। আমরা সবসময় সবাইকে ট্রোল করে যাচ্ছি, তাই না? সেটা বোধহয় না করলেই পারি। ধরুন কেউ যদি আগে কোনো ভুল করে থাকে, এটা মনে রেখে সারা জীবন তাকে দোষী সাব্যস্ত করা উচিত নয়। তাদের ভালো কাজ মনে না রাখলে খারাপই বা কেন রাখব? এবার তৃতীয় পয়েন্টে অনেকেই নিজেকে খুঁজে পাবেন। পারফেকশনিস্ট হওয়া বন্ধ করুন। পারফেকশনিজম আমার এবং আপনার ক্ষেত্রে আলাদাই হবে। এটা অনেকটা সময় এবং এনার্জি মানুষের থেকে নিয়ে নেয়। এটার জন্য মানুষ প্রক্রিয়াতে আনন্দ করতে পারেন না, এবং মানুষ গন্তব্যের উদ্দেশ্যে ছুটতে থাকে। লেট গো, এটা সহজে বলা যায়, করাটা ততোধিক কঠিন। কিন্তু নেতিবাচক আবেগ আপনি ধরে বসে থাকলে আপনারই লোকসান। তাকে ছেড়ে বাঁচতে শিখুন। একটা চান্স নিয়ে দেখুন। ভয়গুলোকে পেছনে ফেলে একবার এগিয়ে গিয়ে দেখুন। এমন কোনো সুযোগ যদি আপনি পান যেটা আপনি সবসময় করতে চেয়েছিলেন এবং ভয় করতে পারেননি, তাহলে এখন সেইটা করে ফেলার সময়। প্যান্ডেমিকের পরে করব, সোমবার করব, একদম না। এক্ষুনি করুন, এটাই ঠিক সময়। এটাই শুরু করবার সময়। জীবনে সুযোগ এলে তা নিন আর সেফ থাকুন। প্লিজ আপনারা মাস্ক পরুন, বাইরে যতটা সম্ভব কম বেরোন। প্যান্ডেমিকের মধ্যে নিজের মানসিক স্বাস্থ্যের খেয়াল আর একটু বেশি রাখুন, আর হাসতে থাকুন। ধন্যবাদ আজকের এই উদ্যোগের অংশ হওয়ার জন্য। আপনাদের দিন খুব ভালো কাটুক। ডক্টর এরা দত্তা, আবার আপনাকে স্বাগত জানাই ফ্লেক্সি স্ট্রং টক্সে। থ্যাংক ইউ আপনি কি সো শুনতে মাচ। পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কথা আমাদের সবাইকে বলার জন্য। এবং আমরা বহু মানুষের কাছ থেকে বহু প্রশ্ন পাচ্ছি। আশা করি আপনি সময়ের মধ্যে তার উত্তরগুলো দিতে পারবেন। আমাদের প্রথম প্রশ্ন ন্যারেশের কাছ থেকে। সে বলেছে যে সে খুবই অন্তর্মুখী একটি ছেলে এবং তার নিজের মধ্যে বিশেষ আস্থা নেই।
সে মানসিকভাবে খুব একটা স্ট্রংও নয় এবং অন্তর্মুখী। তার এই ব্যবহারকে মানে এই যে ইন্ট্রোভার্ট এই ব্যাপারটাকে বদলাবে কি করে? প্রথমত, অন্তর্মুখী হওয়া একেবারেই কোনো খারাপ জিনিস নয়, এটা একটা ক্ষমতা। এই বিষয়ে একটা ভালো বই রয়েছে, নাম দ্য পাওয়ার অফ ইন্ট্রোভার্টস। আপনারও একটু সময় বার করে এই বইটা পড়া উচিত। পৃথিবী বিখ্যাত কিছু নেতা অন্তর্মুখী। যারা এই অন্তর্মুখী এবং বহির্মুখী ঠিক কাকে বলে তা বোঝেন না, তাদের জন্য বোঝানোর চেষ্টা করছি। বেশিরভাগ লোক মনে করেন যারা একা থাকে তারা অন্তর্মুখী, কিন্তু ব্যাপারটা ঠিক নয়। ইন্ট্রোভার্ট তারাই হয় যারা নিজেদের সঙ্গ পছন্দ করে। এমন মানুষ যারা নিজেদের সঙ্গে সময় কাটালে শান্তি পায়, বল পায়, তাদের অন্তর্মুখী বলা হয়। অন্যদিকে যারা বহির্মুখী হয় তারা অন্যদের সঙ্গে কথা বলে আনন্দ পায়। আমার মতো মানুষ যারা মানুষের সঙ্গে কথা বলে আনন্দ পায়। কিছু মানুষ লোকের সাথে কথা বলে অতটাও আনন্দ পায় না এবং তাদেরই অন্তর্মুখী বলা হয়ে থাকে। কিন্তু নরেশ, তুমি এটাকে খারাপভাবে দেখো না। এর অনেক ভালো দিকও আছে। হয়তো তুমি খুব ভালো শ্রোতা, তোমার অনেক ধৈর্য রয়েছে, আর মানুষ হয়তো তোমার সঙ্গে এসে কথা বলতে চায়, আর তোমার উচিত এই ক্ষমতাগুলোকে আগলে রাখা। আর তোমার যদি মানুষের সঙ্গে মিশতে অসুবিধা হয়, আজকাল তো অনলাইনে সুবিধাও রয়েছে। ইতস্তততা কাটাতে তোমাকে একটু জোর করে মানুষের সঙ্গে গিয়ে আস্তে আস্তে মিশতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর। অভিনন্দনের প্রশ্নটা অনেক বড়, আমি ছোট করে বলছি। তার সমস্যা, সে সবকিছুতে ভয় পায়। সে ভয় পায় কোনো কাজে তার পরিবার কি বলবে, কিছু ভুল হলে তার বস তাকে চাকরি থেকে বার করে দেবে। সে সবসময় ভয় পায় কেউ না কেউ তাকে দেখছে এবং এর ফলে তারা কিছু না কিছু তাকে বলবে এবং তাতে তার খুব খারাপ লাগবে। এরকম সর্বক্ষণের ভয় পাওয়া থেকে সে কিভাবে মুক্তি পাবে? আমি বক্তব্য রাখার সময় এই বিষয়ে কথা বলেছি। আমি কুচকুচোতায় ছবিটার কথা বলেছিলাম। মনে হয় যেন মাথার মধ্যে সারাক্ষণই কিছু না কিছু চলছে। ভাবা খারাপ জিনিস নয়। একটু আগে একজন ওভার থিঙ্কার প্রশ্ন করেছিল, আমি তখনই তাকে উত্তর দিতে পারিনি, এখন বলছি। প্রথমত, আপনি যদি সারাক্ষণ ভয়ে থাকেন তাহলে এটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের লক্ষণ হতে পারে, আর সেজন্য চিকিৎসকের কাছে যাওয়া উচিত। আর তার মধ্যে কিছু জিনিস রয়েছে যেগুলো আপনি নিজে চেষ্টা করে দেখতে পারেন, কারণ সবকিছু নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে এমন কোনো মানে নেই। কিছু জিনিস বাড়ি থেকেই শুরু করা যায়। আপনার চিন্তার কোন অংশটা বাস্তবসম্মত আর কোন অংশটা অবাস্তব সেটা বুঝতে হবে। শুধু আপনার চিন্তাগুলো নিয়ে একটা পেপারে লিখুন, এরপর আলাদা করুন বাস্তব অবাস্তব, বাস্তব অবাস্তব। সবকিছুর শেষে দেখবেন মনের চিন্তাগুলো বেশিরভাগই বাস্তবসম্মত নয়, আর সেখান থেকেই আপনার চিকিৎসা শুরু। কিছু অত্যন্ত বাস্তবসম্মত সমস্যাও থাকবে, যেমন একটু আগে একজন বললেন যে চাকরির খুবই অভাব, কিন্তু অবাস্তব ভয়গুলোর উপরে কাজ করে নিজেকে ভালো রাখা সম্ভব। তাও আমি বলবো আপনি একজন পেশাদারের সঙ্গে কথা বলুন। পরের প্রশ্নটা করেছে আগাম। সে বলেছে আমার মানুষের সঙ্গে কথা বলতে গেলে খুব একটা বেশি আনন্দ হয় না। এছাড়া আমি কি করে এই সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার অতিক্রম করতে পারবো? এটার আমি দুভাগে উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন, কেন আপনি মানুষের সঙ্গে কথা বলতে গেলে আনন্দ লাভ করেন না? কারণ আপনি শারীরিকভাবে থাকলেও মানসিকভাবে থাকেন না। আপনি হয়তো কথাগুলো শোনার সময় অন্য কোথাও মনোনিবেশ করেছেন, হয়তো আপনি টক দেখেছেন, কিংবা আপনি ফোনের দিকে তাকিয়ে আছেন, কিংবা ভাবছেন রাত্রে কি খাবেন ইত্যাদি। আপনার কান কথাগুলো শুনছে, কিন্তু মানসিকভাবে আপনি সেখানে অনুপস্থিত। এটাকে অমনোযোগী হওয়া বলে। এটা আমাদের অনেকের সঙ্গেই হয় যারা দিনের পর দিন কাটিয়ে যায় না বুঝে যে সারাদিন কি হলো না হলো। সর্বপ্রথম এটার উপর একটু কাজ করা দরকার। দ্বিতীয়ত, আপনি সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের কথা বলেছেন। আপনার যদি এই ডিসঅর্ডার হয়ে থাকে তাহলে আপনার পেশাদারের সাহায্য নেওয়া উচিত। সোশ্যাল অ্যাংজাইটি মানুষের মধ্যে খুব স্বাভাবিক। একটা ঘরে ঢুকে আমাদের অনেকেরই মনে হয় লোকজন আমাদের দিকে তাকাচ্ছে কেন, আমরা কি খাওয়ার সময় কিছু ভুল করছি ইত্যাদি। এ ধরনের সমস্যা অতিক্রম করতে ব্যক্তিত্ব বৃদ্ধি ওয়ার্কশপগুলোতে যেতে পারেন। আপনি আয়নার সামনে নিজের সঙ্গে কথা বলতে পারেন। আপনি কথা বলাকালীন নিজের ছোট ছোট ভিডিও বানাতে পারেন এবং নিজেকে দেখুন সেখানে। বিভিন্নভাবে আপনি কথা বলা শুরু করতে পারেন, যেমন খবরের কাগজ পড়ে বিশ্ব দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলা, যাতে মানুষের সঙ্গে কথা বলতে সুবিধা হয় আর আপনি আপনার সামাজিক ভয়টাকে কমাতে পারেন। অনেকেই জিজ্ঞেস করেছেন নিজের মনকে কি করে বশ করা যেতে পারে। সব সময় বিভিন্ন চিন্তা চলে, সেই কারণে তারা অনেক কিছু করতে ব্যর্থ হচ্ছেন যা তারা আদতে করতে চান। এক্ষেত্রে কি করা উচিত? বেশি চিন্তা করা খারাপ কেন? দিনে অন্তত 10 বার আমাকে এটা শুনতে হয়। কিন্তু বেশি চিন্তা করা তো খারাপ কিছু নয়। মানুষ চিন্তা করে। মানুষ যখন সেটা করা ছেড়ে দেয় তখন তারা মৃত। এমনকি ঘুমানোর সময়ও মানুষ কোনো একটা স্তরে চিন্তা করে। মানে ভাবুন, ঘুমোতে ঘুমোতেও মানুষ চিন্তা করে। ভাবনা খারাপ নয়, তখনই খারাপ যখন আপনি কিছু নিয়ে চিন্তা করে তার উপর কোনো কাজ না করেন তখন।
পৃথিবীর সব বড় আবিষ্কার, গবেষণা ইত্যাদি হয়েছে অতিরিক্ত চিন্তার কারণে। আমরা চাই যাতে আমাদের মস্তিষ্ক নতুন নতুন আইডিয়া দেয়, কিন্তু অতিরিক্ত চিন্তা করা খারাপ যখন আপনি এমন কিছু নিয়ে ভাবছেন যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে। আর তাছাড়া ধরুন আপনি এখানে বসে আছেন এবং ভাবছেন আমেরিকাতে কোনো একটা সমস্যা কি করে সমাধান করা যায়, কিন্তু সেটা তো আপনার নিয়ন্ত্রণের বাইরে। আপনি যদি সমাধানে ফোকাস না করেন তাহলে অতিরিক্ত চিন্তা করা কার্যকর হবে না। সমাধান নিয়ে ভাবা ভালো জিনিস, অত্যন্ত নেতিবাচক চিন্তাভাবনা না করাই ভালো। একটা জিনিস যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে মাথায় যখন চিন্তা চলবে সেটা তখন লিখে ফেলুন। আপনার মাথায় যা মন গড়া গল্প চলছে, যা নিয়ে আপনি সমানে ভেবে চলেছেন, সেটা যদি আপনি লিখে ফেলেন তখন সেটা বাস্তবে পরিণত হয় এবং সেক্ষেত্রে আপনি আবার বাস্তবে মাটিতে পা রাখতে পারবেন। পরের বার যখন চিন্তা হবে তখন নিজের ফোন অথবা খাতা পেন অথবা ওয়ার্ড ডকুমেন্ট খুলে লিখতে শুরু করুন। এটা করলে ওটা হবে, ওটা করলে সেটা, এসব লিখলে দেখবেন আপনি আবার বাস্তবে ফিরে এসেছেন। তখন দেখবেন আপনি যুক্তিযুক্ত কথা ভাবছেন। তাহলে এগিয়ে যাই। আমাদের পরের প্রশ্ন হলো ওয়াসিমের থেকে। সে জিজ্ঞেস করছে যে পরীক্ষার ভয় কি করে কাটানো সম্ভব। একটু হালকা করার জন্য বলি যে সরকার তো এখন পরীক্ষার পর পরীক্ষা বাতিল করে দিচ্ছে, তাহলে এখন এখানে দাঁড়িয়ে তোমার কিসের ভয়? যাই হোক, এটা হলো প্রশ্ন। এক্ষেত্রে কিন্তু চিন্তা আরও বেশি হওয়ার কথা। যখন কোনো নির্দিষ্ট তারিখ থাকে পরীক্ষা শেষ হওয়ার, ধরা যাক আজ থেকে 2 মাস বাদে আমার পরীক্ষা শেষ হচ্ছে এবং তারপরে আমি ছুটি পাবো, এই ভাবনাটা অনেক ভালো এরকম অনির্দিষ্ট ভবিষ্যতের আশঙ্কায় বসে থাকার থেকে। ওয়াসিম, তোমাকে প্রথমেই বলি যে জীবনের প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা দিতে হবে। কেবল স্কুল, কলেজ আর কম্পিটিটিভ পরীক্ষাই পরীক্ষা নয়, জীবনের প্রত্যেক দিন আমাদেরকে পরীক্ষা দিয়ে যেতে হয়। প্রত্যেক দিন তোমার কিছু একটা শেখার সম্ভাবনা রয়েছে, প্রত্যেক দিন তোমার কারোর সামনে দাঁড়িয়ে নিজের পরীক্ষা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং পরীক্ষাকে তুমি জীবনের সারমর্ম হিসেবে দেখো না। যেমন বাঘ ঘরে ঢুকে আসার ভয় যত কম পাবে আর নিজেকে এটা বলবে যে বাঘ বাড়িতে এলেও সে তোমাকে নাও খেতে পারে, এটা খুব জরুরি। দ্বিতীয়ত, নিজেকে অবশ্যই তৈরি রেখো। তৃতীয়ত, নিজের ঘুম, খাওয়া দাওয়া, শরীরচর্চা ইত্যাদির খেয়াল রেখো পরীক্ষা চলাকালীন। এটা করা খুব একটা শক্ত নয়। কেউ দিনে 24 ঘন্টা পড়াশোনা করতে পারে না। পড়াশোনা ছাড়া বাকি কাজগুলোতেও যদি একটু সময় দাও তাহলে অনেকটা ভালো থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে পরীক্ষার ভয় খুব একটা খারাপ জিনিস নয়। আবার রিপিট করছি, আমি আবার বলবো, পরীক্ষার ভয় অতটাও খারাপ জিনিস না। অ্যাংজাইটি সবসময় খারাপ হয় না। পরীক্ষার আগে এটা ভাবার যে পরীক্ষা খারাপ হতে পারে, পাশ নাও করতে পারি, বাথরুমে যেতে হতে পারে ইত্যাদি, এই কারণে আমরা সারা রাত জেগে পড়তে পারি। এই কারণে পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত পড়ে আমরা খাতায় সঠিক উত্তরটাও লিখে আসতে পারি। এটা ভালো ধরনের চিন্তা এবং এর কারণেই আমরা জীবনে ফল পাই। এভাবে আমরা আরও সক্রিয় হই। যদি আমাদের বলে দেওয়া হয় যে পরীক্ষা হবে না বা সেখানকার নম্বর কাজে লাগবে না, তাহলে হয়তো মন দিয়ে পড়াশোনাটা করব না। পরীক্ষা খুব একটা খারাপ জিনিস নয়। যে ভয়টা পরীক্ষার আগে লাগে সেটা এক স্তর থেকে আরেকটা স্তরে যাওয়ার জন্য জরুরি। পরের প্রশ্নটা ইন্টারেস্টিং করেছেন সুকৃতি। তিনি বলেছেন আজকাল একা থাকতে ভালো লাগে। এটা কি ঠিক নাকি আমি ভুল করছি? তোমার যদি তা ভালো লাগে এতে কোনো সমস্যা নেই। একা থাকতে চাওয়া আর একাকিত্বে ভোগা দুটো আলাদা জিনিস। একা থাকতে চাওয়া মানে নিজের ঘরে গিয়ে থাকা বা নিজের আলাদা জায়গা করে নেওয়া। একাকিত্ব হচ্ছে সেটা যখন আপনি নিজের প্রিয়জনদের মাঝখানেও সম্পূর্ণ একা বোধ করেন। যদি আপনার একা থাকা এবং নিজের সঙ্গে সময় কাটানো আপনার ভালো লাগে এবং আপনি কার্যকর কিছু করতে পারেন, তাহলে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার এই একা থাকাটার জন্য আপনার কাজে ব্যাঘাত ঘটে এবং আপনার মনোযোগে ব্যাঘাত ঘটে, আপনার খাওয়া এবং ঘুমের অসুবিধা হয়, তাহলে সেটা সমস্যাজনক। আমার মনে হয় আপনি এই একা থাকাটাতে মজাই পাচ্ছেন কেবল। আসলে আর একবার আপনি ডাবল চেক করতে চাইছিলেন আর জানতে চাইছিলেন যে এটা ঠিক কিনা। রাইট। পরের প্রশ্নটা করেছেন সুভাষ সারাফ। এই প্রশ্নটা আরো অনেকে করেছেন। আমি একজন শর্ট টেম্পার পার্সন, আমার প্রচন্ড রাগ হয়। কি করে আমি নিজের রাগ নিয়ন্ত্রণে রাখবো? কারণ এতে কাজের সমস্যা তো হচ্ছেই, এমনকি প্রিয়জনদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। তো রাগ হচ্ছে এক ধরনের আবেগ। আবার বলছি, রাগ, আনন্দ, ভালোবাসা, দুঃখ ইত্যাদি বিভিন্ন ধরনের আবেগ মাত্র। রাগ করাটা সমস্যা নয়, কিন্তু রাগ করে কি করছেন সেটা সমস্যা।
ঠিক সেই রকমই ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসা প্রকাশ করতে গিয়ে অনেকে ওভার পজেসিভ হয়ে যায়, কিন্তু সেটাও তো ভালো নয় না। সেক্ষেত্রে তো ভালোবাসা খারাপ হয়ে যায় না। ঠিক সেই রকমই রাগ আবেগটা খারাপ না, কিন্তু আপনি কিভাবে সেটাতে রিয়্যাক্ট করছেন সেটা খারাপ। আপনাকে মন দিয়ে ভাবতে হবে কী কারণে রাগটা হচ্ছে। আমি কিছু উদাহরণ দিচ্ছি। প্রথমে হচ্ছে আশা। আমরা এমন কিছু আশা করি এবং পরে সেটা না পেলে রেগে যাই। আমি বাইরে যেতে চাইছিলাম, কিন্তু তারপর বৃষ্টি শুরু হয়ে গেল এবং সেটা আমায় রাগিয়ে দিল। দ্বিতীয়ত হচ্ছে অ্যাংজাইটি এবং অবসাদ, এমনকি ড্রাগ অ্যাবিউজও। আপনার শরীরে বিভিন্ন কেমিক্যাল ঠিকঠাক ভারসাম্য বজায় রাখতে পারে না, তাই আপনার দ্রুত রাগ হয়। তৃতীয় হলো জীবনে বিফল হওয়া। বিফলতায় মানুষ রেগে যায়, আর এটাও খুবই সাধারণ একটা ব্যাপার। চতুর্থ হচ্ছে সম্পর্ক। বেশিরভাগ সম্পর্কে যা হয় সেখানে একজন ভাবে যে তার পথটাই আসল পথ এবং অন্যজনকে তাকে অনুসরণ করতে হবে। এই ৩-৪টে পয়েন্ট নিয়ে একটু ভেবে আলোচনা করে দেখুন, ধ্যান করে দেখুন মনোনিবেশ করার জন্য। আপনি যদি মদ বা সিগারেট খান তাহলে চেষ্টা করুন সেটা ছেড়ে দেওয়ার, কারণ তাতে জীবন অনেকটা পাল্টে যায়। নিজের রাগটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা মৌলিক রূপে করুন, বাহ্যিক রূপে নয়। অনেক ধন্যবাদ ডক্টর। পরের প্রশ্ন, কাউন্সেলিং করে কি ওসিডি চিকিৎসা হয়? এই মেয়েটি ওসিডির সমস্যায় ভুগছে, তার বয়স 13 বছর। সে জানতে চায় তার রোগটা কাউন্সেলিংয়ের মাধ্যমে সেরে যাবে কিনা। প্রথমেই বলি, সেরে যাওয়া শব্দটা তখনই ব্যবহার করি যখন জানি যে সে রোগ আর ফিরে আসবে না। এই সপ্তাহখানেক আগে আমার কোভিড হয়েছিল এবং আমি কয়েকদিন বাদে সেরে উঠেছিলাম। আমি এখন ভালো আছি এবং তার মানে আমার সেই রোগের চিকিৎসা হয়েছে, তা সারা জীবনের জন্য সেরে যায়নি। বেশিরভাগ রোগ সম্পূর্ণভাবে সারিয়ে দেওয়া যায় না, কিন্তু চিকিৎসা করা যেতে পারে। এটার ক্ষেত্রেও কোনো মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা যেতে পারে। ওসিডি সারানো যেতে পারে, কিন্তু কখনোই চলে যাবে না। কিন্তু এই ক্ষেত্রে ওসিডি কতটা স্ট্রং সেটাও দেখতে হবে। কোনো সম্পর্ক সাদা কালো হয় না, আমরা মধ্যপথের পথিক। আসলে কনসালটেশন জরুরি এক্ষেত্রে, বিশেষ করে যখন মেয়েটির বয়স 13। এত কম বয়সী বাচ্চা মেয়ের জন্য আমরা থেরাপির কথাই বলে থাকি। অনেক অনেক ধন্যবাদ। পরের প্রশ্নটা ভীষণ ইন্টারেস্টিং। কিভাবে মানসিকভাবে শক্তিশালী একজন ব্যক্তি হওয়া যায়? এমন কি কোনো ফর্মুলা রয়েছে যাতে মানুষ মানসিকভাবে শক্তিশালী হতে পারে? এরকম কোনো জাদুর ওষুধ নেই মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী হওয়ার জন্য। আমি বিশ্বাস করি জীবনে চলার পথে এগুলো তৈরি হয়ে যায়, কিন্তু এটুকু বলা যেতে পারে এর কাছাকাছিও যেতে গেলে রেজিলিয়েন্ট থাকা খুব জরুরি। সবার জীবনে এমন কোনো না কোনো সময় এসেছে যখন তারা কষ্টে থেকেছে, কিন্তু রেজিলিয়েন্ট মানে এই সমস্যাগুলোকে বুক চিতিয়ে নেওয়া, সেটাকে মেনে নেওয়া এবং জীবনে এগিয়ে চলা, যাতে তা আপনাকে পিছনে টেনে না রাখতে পারে। এই যে একটু আগে বলা হয়েছিল চিন্তা করা খারাপ, পুরনো জিনিস ভোলা যাচ্ছে না, ভবিষ্যৎ ভাবাচ্ছে, কিন্তু আসলে তা নয়। এরা মনে করেন এদের মধ্যে শক্তি নেই, কিন্তু যদি ভালো করে বিচার করে দেখেন তাহলে তাদের সবকিছুই জানা। মানসিকভাবে শক্তিশালী যারা, তারা নিজেদের সাথে খুবই কঠোর এবং শৃঙ্খল হন। এটা খুবই জরুরি। যদি আপনি মানসিকভাবে শক্তিশালী হতে চান তাহলে শৃঙ্খলতা বজায় রাখুন নিজের জীবনে। ঘুমোতে যাওয়ার আগে ফোন সরিয়ে রাখা, এছাড়া ঠিকঠাক সময় জল খাওয়া, এক্সারসাইজ করা, এগুলো মেনে চললে এবং শৃঙ্খলাবদ্ধ হলে মানসিকভাবে শক্তিশালী হওয়া যায়। অনেক অনেক ধন্যবাদ ডক্টর এরা। আপনি খুব সুন্দর করে এবং ধৈর্য সহকারে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং অনেক ধন্যবাদ জানাই শ্যাম স্টিলকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আপনাদের জন্য অনেকখানি জ্ঞান এখন আমাদের হাতের মুঠোয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কিপ সাপোর্টিং ফ্লেক্সি স্ট্রং টক্স।